বন্ধুরা, আমার পাশে এখন রয়েছেন ডক্টর বিকাশ মৈত্র। তিনি একজন হাতের লেখা বিশেষজ্ঞ। তো তার কাছ থেকে আমার যে বর্ণ লেখার অসুবিধা সেটি জেনে নেব। আমি খ লিখতে পারি না, আমি ঘ লিখতে পারি না, আমি গও লিখতে পারি না। দেখি উনি আমাকে কিভাবে শেখান। স্যার, আপনি খ। আমরা বাংলা খাতাতে এরকম দুটো দাগ দিই, মোটামুটি এই নিয়মটা আমরা মেনে চলবো। আমি দাগের বাইরে লিখছি, এই লিখছি, খ এর এই গোল্লাটা দেব, এইটাকে এই পর্যন্ত তুললাম, এইটার লেভেল পর্যন্ত তুলবো এবং একটু বাদিক ঘেঁষিয়ে এবার এইখান থেকে আমি কিন্তু এই দাগটাকে ছেড়ে দেব, অর্থাৎ এইখান থেকে দূরত্ব বাড়তে থাকবে। এইবার এইটা এলো, এটা আসবে এই দাগ পর্যন্ত। এখান থেকে আমরা এই কাট করে এই ছোট দাগটা আমরা প্রায়ই দিই না, এটা আমাদের দিতেই হবে, এটা লেখার অনেকখানি সৌন্দর্য বাড়ায়। এইবার আমি এইখানটাকে নামিয়ে দিলাম এরকম করে, এইটা একটা বৃত্তচাপের মতন নামবে এবং এটা যখনই আমার নিচের দিকে নামতে থাকবে তখনই আমি এইটাকে সোজা উপরে তুলব, তাহলে এই জায়গাটা তীক্ষ্ণ হবে। এই তীক্ষ্ণ না হলে পরে অক্ষর ভালো হয় না। বাংলায় অক্ষর তীক্ষ্ণ করার যে অক্ষরের তীক্ষ্ণতা আছে সেই অক্ষর তীক্ষ্ণ করতেই হবে। এই দাগটা যেহেতু আমার অর্ধমাত্রা আছে, কাজে একটু উপরে উঠবে এবং এইটার লেভেল থেকে আমি মাত্রাটা দিয়ে দিলাম, খ হয়ে গেছে। স্যার, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের তিনটে বৃত্তচাপ লাগছে। হ্যাঁ, খ লিখতে গেলে আমাদের এই তিনটে হ্যাঁ, বৃত্তচাপ, এবং একটা কিন্তু এখানে বৃত্তও আছে, একটা পূর্ণ বৃত্ত আছে আর এইটা আছে একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত, এটাও একটা অর্ধবৃত্ত। তিনটে অর্ধবৃত্তকে আমরা ব্যবহার করছি। হ্যাঁ স্যার, আপনি একটু খ উল্টে লেখা দেখেন। খ উল্টে মানে যেহেতু নিয়মটা হচ্ছে এক দাগ এই দিকে যাবে, সেইটা আমি অনুসরণ করলে যে কোনো দিক থেকেই লেখা যাবে। আমি উল্টো করে লিখছি, এই হচ্ছে খ দিলাম, এইটার তলায় দিলাম, এই দিলাম, এই আরে বাহ! আচ্ছা বন্ধুরা, এটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল। আচ্ছা, অন্য কোনো ভাবে খ লেখা যায়? হ্যাঁ, যে কোনো দিক থেকেই লেখা সম্ভব। স্যার, আর অন্য কিভাবে লেখা যায়? যেমন এই দিক থেকে লিখতে গেলে পরে কীরকম হবে, এই দিক থেকে লিখলে পরে এইরকম করে এই দিলাম, এই দিলাম, এই এবার যথারীতি এই একই নিয়ম ফলো করছি, অর্ধবৃত্ত। আপনার কি অবাক হচ্ছেন? আচ্ছা স্যার, এই পাশে এভাবে, হ্যাঁ, এই পাশ থেকে কেউ লিখলে পরে কীরকম লিখবে সেটা এরকম লিখবে। এইরকম এই বৃত্তটা দিল, এইদিকে বাঁকাচ্ছে, তারপরে এই নামানো হলো, এইটা দেওয়া হলো, এই অর্ধবৃত্তটা দিলাম, এটা যেই এরকম সোজা হয়ে যাচ্ছে আমি সোজা টানলাম, এই দিয়ে দিলাম। বন্ধুরা, 4 ভাবে খ লেখা হলো। স্যার, খয়ের থেকে ভতে গেলেন কিভাবে একটু দেখেন। হ্যাঁ, খ যখনই লিখে আমরা আসলে ভয়ের বেশিরভাগটা লিখে ফেলি। আচ্ছা, হ্যাঁ, এইখানটা আমি দেখাচ্ছি, এই জায়গাটা আমি সরে এলাম, আমি এইটুকু মুছে দিচ্ছি, আরে বাহ! মুছে দিচ্ছি, আমি মাত্রাটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এইটা। এবার আমি গয়ের বেলায় আসি। ক্ষয়ের পরে এই গ, আপনারা ম্যাজিক দেখছেন ডক্টর বিকাশ বাবুর হাতে। গ কিন্তু লেখা বেশ সহজ। কিসের জন্য? গয়ে দাগের মার প্যাচ খুব কম, কিন্তু একটুখানির জন্য গ সবাই প্রায় খারাপ লেখে। দুটো জায়গায় গন্ডগোল করে, আমি এক গন্ডগোলের জায়গাটা দেখাচ্ছি। তারপরে গ লেখা শুরু করে বেশিরভাগ ছাত্রছাত্রী এইরকম করে এইরকম দেয়, তারপরে এইরকম দিয়ে এইখানটা দেয়। এই যে এই দাগটা উল্টো দিকে বেঁকে গেল, আমি এটাকে উল্টো বাঁক বলেছি, আমার বইয়ের মধ্যে এটা আছে, উল্টো বাঁক কোন কোন অক্ষর খারাপ করে দেয়। তো এইভাবে আমরা গটা সাধারণত খারাপ করে ফেলি, ছাত্রছাত্রীরা বুঝতে পারে না। কিন্তু গ শুরু হবে এইরকম করে, এই কোনাকুনি গ উঠবে, এই উঠলো এবং এইটাকে নামাতে হবে। এই নামানোর বেলাতেই কিন্তু এরা প্রায়ই নামায় না। এটা যত কম নামাবে তত মানে সে কি বলে টাক পরা মাথার মতো, আর কি সামনের দিকে চুল নেই, যেরকম কপাল খোলা চাচা ছোলা কপাল হয়, গয়ের চেহারা প্রায় সেরকম হয়ে যায়। তো এইটা করা যাবে না, এইটা করলে পরে গ খারাপ হয়ে যাবে। ফলে এইটা নামাতেই হবে নিচের দিকে, এবং এইটা আমি উপরে তুললাম, তুলে এইখানে নামিয়ে দিলাম। এই ধরা ছাড়ার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক টানে করতে গেলে এইরকম এরকম করতে থাকে ছাত্রছাত্রী এইখান থেকে একটা আলাদা অতিরিক্ত দাগ তৈরি করে। এর একটা অর্ধমাত্রা আছে। স্যার, গয়ের থেকে কি অন্য কোনো বর্ণ তৈরি করা যায়? হ্যাঁ, কোনো যেমন আমরা খ থেকে দেখেছি ভ চলে গেছে, তেমনি গয় থেকে আমরা খুব সহজে প পেতে পারি যদি এইভাবে জুড়ে দিই। হ্যাঁ, গ থেকে প বন্ধুরা। আচ্ছা, আর এরপরে হচ্ছে ঘ। ঘ বেশ
অনেকের কাছে খুব কঠিন, আমার কাছে হ্যাঁ, খুব কঠিন। কিন্তু আসলে যতটা কঠিন মনে করা হয়, এটা আমাদের মূল সমস্যাটা হচ্ছে অক্ষর লেখা শেখানোর যে পদ্ধতিগত ভুল, সেইখান থেকেই আমাদের এই সমস্যাটার সূত্রপাত। ঘটা আমরা যখন করব, আমি এই যে দাগের কথা বলেছিলাম, দাগের মধ্যে লিখছি না যদিও, কিন্তু এই মাপটা বোঝাতে এটা দরকার। এই দুটো দাগের মাঝখানে যদি আমি ঘ লিখি, তাহলে আমাকে এইটা মোটামুটি মাঝামাঝি জায়গা, আমার এইখানে একটা অর্ধেক সাইজের একার লিখতে হবে। আচ্ছা, এই একারটার এই দাগটা যাবে শেষে এইরকম, এইখান থেকে আমি পার হয়েছি, এইখান থেকে আমি এইখানটাতে সোজা যাব, এইখানটা থেকে এই দাগ বরাবরই আমি নেমে আসব, এই পর্যন্ত আসবো এইটা। এবার সেই ছোট দাগটা, এবার এইখানটাতে সেই খ লেখার মতন নিয়ম, সেই নিয়মের তীক্ষ্ণতাটা তৈরি করে আমি তুলে দিলাম ঘ। হ্যাঁ, যদি মনে করেন, দেখুন উল্টো দিক থেকে একই রকম ঘ হবে। এটাও কি আর দুভাবে করা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আরো বড়ও করা যাবে, আরো ছোটও করা যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বিকাশ বাবুর হাতে, ডক্টর বিকাশ মৈত্রের হাতে বর্ণমালার খেলা দেখলেন। আপনাদের এই বর্ণমালার খেলাগুলো কেমন লাগলো, বিকাশ বাবুকে আপনাদের সামনে আবার আনবো কিনা, আপনাদের মন্তব্যের মাধ্যমে সেই দাবিটা উঠে আসবে। আপনাদের ভালো লাগলে বিকাশ বাবু আমাদের সামনে আবার এসে উপস্থিত হবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। স্যার, একটু হাত নমস্কার করে দিন আমার বন্ধুদের। হ্যাঁ হ্যাঁ, সবাইকে নমস্কার। যারা দেখছেন আর যারা শিখছেন, তারা তো আমার প্রতি কৃতজ্ঞ হবেন কি, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।